নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফাইলাম আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, এই পর্বটি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে টপিক আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা এই শব্দটি উৎপত্তি কোথায়? আর্থ্রো এসেছে গ্রিক শব্দ আর্থ্রন, আর্থ্রন, যার কথার অর্থ হচ্ছে জয়েন্ট বা সন্ধি, আর পোডা এসেছে পোডোস থেকে, যার কথার অর্থ হচ্ছে অ্যাপেন্ডেজেস বা পদ বা পা। তাহলে অ্যাপেন্ডেজেস, তাহলে আর্থ্রোপোডা এসেছে গ্রিক শব্দ আর্থ্রন এবং পোডোস এই দুটি থেকে, যার কথার অর্থ হচ্ছে জয়েন্ট এবং অ্যাপেন্ডেজেস। তাহলে সন্ধিপদী প্রাণী, আর্থ্রোপোডার কথার অর্থ হচ্ছে সন্ধিপদী প্রাণী। এই পর্বে প্রাণীদের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি, এই পর্বে প্রাণীদের প্রজাতির সংখ্যা সব থেকে বেশি, তাই এটা অ্যানিম্যাল কিংডমের সর্ববৃহৎ ফাইলাম। এটা হচ্ছে সর্ববৃহৎ পর্ব নামে পরিচিত আর্থ্রোপোডা। এই হচ্ছে আর্থ্রোপোডা। এর উদাহরণ কি? অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, তারপর আরশোলা, সমস্ত ধরনের যত কীট পতঙ্গ দেখা যায় সবই হচ্ছে এই আর্থ্রোপোডার আন্ডারে থাকে। তাহলে অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, রেশম মদ বলা হয় বোম্বিক্স মোডিট, রেশম মদ, আরশোলা, পেরিপ্লান এটা ইত্যাদি হচ্ছে উদাহরণ। এদের বসবাস কি? এরা কোথায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বসবাস? এরা হচ্ছে সমস্ত জায়গায় এদের বসবাস। এদের কোনো নির্দিষ্ট স্থান নেই, এদের সমস্ত জায়গায় এরা বসবাস করে। জল, স্থল বা মরুভূমি, বরফাবৃত এলাকা, সমস্ত জায়গায় এদের দেখা যায়। এরা পরজীবী রূপেও থাকতে পারে, আবার স্বাধীনজীবী রূপেও থাকতে পারে। তাই এদের বাস হচ্ছে সমস্ত জায়গায়। তাই এই ধরনের বসবাসকে বলা হয় কসমোপলিটন হ্যাবিটেট। সমস্ত জায়গায় এদের বাস, তাই বলা হয় কসমোপলিটন হ্যাবিটেট। সমস্ত জায়গায় এদের বসবাস লক্ষ্য করা যায়। এর বৈশিষ্ট্যগুলো আমরা এবার জানব। এর বৈশিষ্ট্যগুলো দেখি। এর শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা চিনব কি করে? আইডেন্টিফাইং ক্যারেক্টার্স। 1 নম্বর লিখতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য দৈহিক গঠন। এরা দেখতে কেমন? এদের দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত, মস্তক, গ্রীবা এবং উদর। দেহ হচ্ছে 3টি অংশে বিভক্ত। তাহলে লিখতে পারি দেহ, মস্তক, গ্রীবা, উদর, এই 3টি অংশে বিভক্ত। দু নম্বর লিখতে পারি এদের দেহ
বাহ্যিক খণ্ডক সমন্বিত, দেহে হচ্ছে বাহ্যিক খণ্ডক দেখা যায়। আমাদের দেহেও খণ্ডক রয়েছে, হাত পা মধ্যে জয়েন্ট রয়েছে, কিন্তু আমাদের দেহের খণ্ডক হচ্ছে আভ্যন্তরীণ, ইন্টারনাল, যা আমরা বাইরে থেকে সেই সব খণ্ডক দেখতে পাই না। কিন্তু আর্থ্রোপোডের ক্ষেত্রে জয়েন্ট রয়েছে, কিন্তু সেটা হচ্ছে বাহ্যিক, বাইরে থেকে দেখা যায়। তাহলে দেহ হচ্ছে বাহ্যিক খণ্ডক সমন্বিত। 3 নম্বর লিখতে পারি, দেহে হচ্ছে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। তাহলে কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে। এই হচ্ছে তাদের দৈহিক গঠন। নেক্সট 2 নম্বর লিখতে পারি, এতে প্রতিসমতা। এরা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম কথার অর্থ হচ্ছে এদের দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর 2টি সমান অংশে ভাগ করা যায়, তাই দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, বা বলা হয় বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তাহলে দেহ হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। 3 নম্বর লিখতে পারি, দেহস্তরে কি, এরা হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়, ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়, কারণ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম 3টি স্তরই রয়েছে। তাহলে ত্রিস্তর বিশিষ্ট প্রাণী হয়, এবং এদের দেহে অঙ্গতন্ত্র স্তরীয় সংগঠন দেখা যায়। অঙ্গতন্ত্র স্তরীয় মানে হচ্ছে এদের বডিতে বিভিন্ন অর্গান সিস্টেম এদের ডেভেলপ করে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, এক্সক্রিটরি সিস্টেম বা রেচন অঙ্গও রয়েছে, সমস্ত কিছু সিস্টেম রয়েছে, তাই অঙ্গতন্ত্র স্তরীয় সংগঠন রয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর লিখতে পারি, সিলোম। কি, এদের দেহে প্রকৃত সিলোম উপস্থিত। সিলোম মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে এবং সিলোমের যা যা বৈশিষ্ট্য সবই রয়েছে, তাই প্রকৃত সিলোম উপস্থিত। প্রকৃত সিলোম উপস্থিত লিখতে পারি। নেক্সট, প্রকৃত সিলোম এদের উপস্থিত, এবং এদের রক্তপূর্ণ সিলোমকে বলা হয় হিমোসিল। তাহলে রক্তপূর্ণ সিলোমকে বলা হয় হিমোসিল। নামে পরিচিত। হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ সিলোম, কারণ এদের কোনো রক্ত জালকের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি এদের দেহ গহ্বরেই রক্ত থাকে, তাই রক্তপূর্ণ সিলোম যে থাকে সেটি হিমোসিল বলা হয়। এবং রক্ত সাধারণত বর্ণহীন রক্ত হয়, এদের রক্তে কোনো রং থাকে না, বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ নামে পরিচিত। হিমোলিম্ফ নামে পরিচিত।
তাহলে এদের বর্ণহীন রক্ত নাম হচ্ছে হিমোলিম্ফ নামে পরিচিত। হিমোশিল এবং হিমোলিম্ফ দুটো আলাদা। রক্তপূর্ণ শিলম এর দেহ গহ্বরের মধ্যেই রক্ত থাকে, কোনো জালকের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই এদের রক্ত সিস্টেম হচ্ছে মুক্ত থাকে, জালকের মধ্যে থাকে না, তাই দেহ গহ্বরের মধ্যে থাকে, তাই এদেরকে বলে হিমোশিল। এবং বর্ণহীন রক্ত হচ্ছে হিমোলিম্ফ নামে পরিচিত। নেক্সট লিখতে পারি 5 নম্বর। 5 নম্বর লিখতে পারি বৈশিষ্ট্যদের মস্তক। এদের মস্তকে কি গঠন? মস্তক কি? এদের যে মস্তক তৈরি হয় ভ্রূণ অবস্থায় 6টি খণ্ডক, প্রথম যে সম্মুখভাগে অবস্থিত যে 6টি খণ্ডক যুক্ত হয়ে এদের মস্তক তৈরি করে। তাহলে ভ্রূণ অবস্থায় সম্মুখ ভাগে 6টি খণ্ডক যুক্ত হয়ে মস্তক গঠন করে। এবং মস্তকে রয়েছে এদের শুঙ্গ, সেন্সরি অর্গান হিসাবে হচ্ছে শুঙ্গ, শুঙ্গ মানে সুর, চক্ষু রয়েছে, স্ট্যাটোসিস্ট রয়েছে যা দেহের ভারসাম্য রক্ষা করে, মুখছিদ্র রয়েছে, তাহলে মস্তকে মুখছিদ্র, তারপর জ্ঞানেন্দ্রিয় হিসেবে শুঙ্গ বা সুর বলা হয়, শুঙ্গ। চক্ষু আবার এদের 2 ধরনের হতে পারে, সরলাক্ষী বা পুঞ্জাক্ষী। জ্ঞানেন্দ্রিয় হিসেবে শুঙ্গ রয়েছে, চক্ষু রয়েছে, তারপর ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, স্ট্যাটোসিস্ট বর্তমান। এটা হচ্ছে এদের মস্তকে অবস্থিত। সরলাক্ষী রয়েছে, পুঞ্জাক্ষীও রয়েছে। সরলাক্ষী পুঞ্জাক্ষী ব্যাপারটা কি? সরলাক্ষী যেমন রয়েছে মাকড়সার, সরল মানে হচ্ছে সিম্পল আই, সরলাক্ষী হচ্ছে মাকড়সার রয়েছে। মাকড়সার ক্ষেত্রে দেখা যায় এদের সরলাক্ষী কেমনভাবে দেখতে, এদের চোখে একটি মাত্র লেন্স উপস্থিত থাকায় এরা যে কোনো অবজেক্টকে, যে কোনো বস্তুর ওরা সিঙ্গেল ইমেজ তৈরি করতে পারে, এবং সেই বস্তুকে তারা যে কোনো এককভাবেই দেখতে পারে, বিভিন্ন রকম এরা ইমেজ তৈরি করতে পারে না, তাই এটা হচ্ছে সরলাক্ষী। কিন্তু পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই কি? এটা হচ্ছে মৌমাছির ক্ষেত্রে দেখা যায় পুঞ্জাক্ষী। এদের ক্ষেত্রে অনেক ধরনের লেন্স থাকে বা একক বলা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র একক বলা হয়, যেগুলোকে বলা হয় ওমাটিডিয়া। অনেকগুলিকে বলা হয় ওমাটিডিয়া, একটিকে বলা হয় আবার ওমাটিডিয়াম। এই অনেকগুলি লেন্স বা এককগুলি কে বলা হয় ওমাটিডিয়া এবং সিঙ্গেলকে বলা হয় ওমাটিডিয়াম। প্রতিটি ওমাটিডিয়াম হচ্ছে একটি ইমেজ তৈরি করতে পারে, এবং পুরো এক ওমাটিডিয়াম হচ্ছে সম্পূর্ণ ইমেজ তৈরি করতে পারে। এর ফলে এরা যে কোনো একটি অবজেক্টকে এরা হচ্ছে বিভিন্ন রকমভাবে দেখতে পারে, বিভিন্ন রকমভাবে এরা ছবি তৈরি করতে পারে নিজেদের মধ্যে, তাই এটা হচ্ছে পুঞ্জাক্ষী। তাই সরলাক্ষী এবং পুঞ্জাক্ষী 2 ধরনের এদের চক্ষু রয়েছে। সরলাক্ষী দেখা যায় মাকড়সার ক্ষেত্রে, পুঞ্জাক্ষী যেমন রয়েছে মৌমাছির ক্ষেত্রে পুঞ্জাক্ষী রয়েছে। সরলাক্ষীতে এরা সিঙ্গেল লেন্স থাকায় সিঙ্গেল ইমেজ করে, এবং পুঞ্জাক্ষীতে অনেক ধরনের থাকে, তাই এদেরকে বলা হয়, তাই যে কোনো ইমেজকে এরা, যে কোনো একটি অবজেক্টকে এরা বিভিন্ন রকমভাবে ইমেজ তৈরি করতে পারে, পুঞ্জাক্ষী। নেক্সট লিখি
তাহলে মস্তকে পুঞ্জাক্ষী আমরা বলেছিলাম, পুঞ্জাক্ষী মস্তকে। তাহলে ওমাটিডিয়াম বলেছিলাম, ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠনগত একক। তাহলে পুঞ্জাক্ষীর গঠনগত একককে বলা হয় ওমাটিডিয়া। অনেকগুলিকে বলা হয় ওমাটিডিয়া, যে কোনো একটিকে বলা হয় ওমাটিডিয়াম। ওমাটিডিয়া এবং ওমাটিডিয়াম। তার নেক্সট বৈশিষ্ট্য লিখি। নেক্সট 6 নম্বর লিখতে পারি যুক্ত পদ, যার জন্য এদের এই আর্থ্রোপোডের নাম হচ্ছে যুক্ত পদ থাকার জন্য। যুক্ত পদে কি লিখতে পারি? এদের প্রতিটি খণ্ডকে একজোড়া করে যুক্ত পদ রয়েছে, তাই এদের সন্ধিপদী প্রাণী বলা হয়। প্রতিটি খণ্ডকে একজোড়া যুক্ত পদ বর্তমান তাই এদের সন্ধিপদী প্রাণী বলা হয়। সন্ধিপদী প্রাণী বলা হয়। এদের রয়েছে যুক্ত পদ, তাই এদের সন্ধিপদী প্রাণী বলা হয়। নেক্সট লিখতে পারি 7 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর লিখতে পারি এদের পরিপাক নালী। পরিপাক নালী কি? পরিপাক নালী হচ্ছে এদের সম্পূর্ণ মুখছিদ্র এবং পায়ুছিদ্র দেহের বিপরীত প্রান্তে অবস্থিত। তাই যেহেতু মুখছিদ্র রয়েছে আর পায়ুছিদ্র রয়েছে, তাই এদের পরিপাক নালী সম্পূর্ণ। পরিপাক নালী সম্পূর্ণ। মুখছিদ্র এবং পায়ুছিদ্র মুখছিদ্র এবং পায়ুছিদ্র দেহের বিপরীত প্রান্তে অবস্থিত। পরিপাক নালী 3টি অংশে বিভক্ত: অগ্র, মধ্য এবং পশ্চাৎ। স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। তাহলে পরিপাক নালী তিনটি অংশে বিভক্ত: অগ্র, যাকে বলা হয় স্টোমোডিয়াম, মধ্য, যা হচ্ছে মেসেন্টেরন, এবং পশ্চাৎকে বলা হয় প্রোক্টোডিয়াম বলা হয়। পশ্চাৎ পরিপাক নালীর পশ্চাৎ অংশকে বলা হয় প্রোক্টোডিয়াম।
প্রোক্টোডিয়াম। প্রোক্টোডিয়াম পশ্চাৎ ভাগকে বলা হয়। নেক্সট 8 নম্বর লিখতে পারি এদের রেচন অঙ্গ। রেচন অঙ্গ পতঙ্গদের সাধারণত রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। রেচন অঙ্গ হচ্ছে, তাহলে লিখতে পারি পতঙ্গদের রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গদের রেচন অঙ্গ। আর চিংড়ির রেচন অঙ্গ, চিংড়ির রেচন অঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি বলা হয়। সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি এ হচ্ছে রেচন অঙ্গ। 9 নম্বর লিখতে পারি এদের শ্বাস অঙ্গ কি, শ্বাস প্রশ্বাস কিভাবে চালায়। শ্বাস অঙ্গ এদের শ্বাসঅঙ্গ, পতঙ্গদের শ্বাসঅঙ্গ সাধারণত ট্রাকিয়া নামে পরিচিত। ট্রাকিয়া, তাছাড়া হচ্ছে বুক গিল বা বলা হয় পুস্তক ফুলকা। বুক গিল রয়েছে তোমার চিংড়ি এবং কাঁকড়ার বুক গিল। চিংড়ি কাঁকড়া বুক গিল। বুক লাং রয়েছে যাকে বলে পুস্তক ফুসফুস। বুক লাং রয়েছে কাঁকড়া বিছা, মাকড়সা, এদের হচ্ছে বুক লাং শ্বাস অঙ্গ। নেক্সট 10 নম্বর কি লিখতে পারি এদের। 10 নম্বর লিখতে হবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে এদের মস্তিষ্ক রয়েছে গ্যাংলিয়া রয়েছে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু। তাহলে স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও গ্যাংলিয়া যুক্ত অঙ্কীয় কথার অর্থ হচ্ছে যে সামনের দিকে স্নায়ুতন্ত্রের উপস্থিত। অঙ্কীয় নিরেট স্নায়ুরজ্জু বলা হয় বা নার্ভ কর্ড বলা হয়। নিরেট স্নায়ুরজ্জু বর্তমান। 10 নম্বর বৈশিষ্ট্য। 11 নম্বর লিখতে পারি 11 নম্বর বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের সংবহনতন্ত্র। এদের দেহে কিভাবে সংবহন হয়? সংবহন হচ্ছে এদের হৃৎপিণ্ড উপস্থিত থাকে এবং হৃৎপিণ্ড দেহের পৃষ্ঠদেশে উপস্থিত থাকে। তাহলে পৃষ্ঠদেশে হৃৎপিণ্ড থাকে ধমনী থাকে। তাহলে হৃৎপিণ্ড যে দেহের পৃষ্ঠদেশে, দেহের পেছনের দিকে, তাহলে দেহের পৃষ্ঠদেশে অবস্থিত হৃৎপিণ্ড ও ধমনী সহ এদের মুক্ত সংবহনতন্ত্র উপস্থিত। মুক্ত কথার অর্থ হচ্ছে
যে রক্ত হৃৎপিণ্ড থেকে সরাসরি দেহ তরলের মধ্যে পাম্পিং হয়, সরাসরি দেহ তরলের মধ্যে দ্রবীভূত হয়, কোনো রক্তজালক থাকে না, রক্তজালকের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। তাহলে দেহের পৃষ্ঠদেশে অবস্থিত হৃৎপিণ্ড ও ধমনী সহ মুক্ত সংবহন তন্ত্র উপস্থিত। নেক্সট বৈশিষ্ট্য লিখতে পারি পরিস্ফুরণ। পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট, এদের হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ পরিস্ফুরণ দেখা যায়। প্রত্যক্ষ বা পরিস্ফুরণ, প্রত্যক্ষ কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট, পরোক্ষ কথার অর্থ হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডাইরেক্ট ডেভেলপমেন্ট কথার অর্থ হচ্ছে অপত্য, মাতৃদেহ থেকে যে অপত্য সৃষ্টি হয়েছে সরাসরি পূর্ণাঙ্গ প্রাণীর মতোই দেখতে হয়, কোনো লার্ভা দশার মধ্যে সে যায় না, তাই হচ্ছে ডাইরেক্ট অপত্য সৃষ্টি হয়, তাই হচ্ছে প্রত্যক্ষ পরিস্ফুরণ বলা হয়। আর পরোক্ষটা কি? পরোক্ষ বা ইনডাইরেক্ট পরিস্ফুরণটা কি? ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন লার্ভা দশা এদের দেখা যায়। ডিম থেকে হ্যাচিং হয়, হ্যাচ থেকে লার্ভা দশার মধ্য দিয়ে এরা যায়। তাহলে এদের পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট হচ্ছে এদের যে কোনো দু ধরনের হতে পারে, প্রত্যক্ষ হতে পারে বা পরোক্ষও হতে পারে, কোনো নির্দিষ্টতা নেই। তাহলে পরিস্ফুরণ কি? প্রত্যক্ষ বা পরোক্ষ পরিস্ফুরণ হয়ে থাকে। এদের সাধারণত অন্তঃনিষেক হয়, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, অন্তঃনিষেক হয় এবং এরা সাধারণত অন্ডজ প্রাণী। অন্ডজ কথার অর্থ হচ্ছে ওভিপেরাস, অর্থাৎ ডিম পাড়ে, এরা সাধারণত ডিম পাড়ে, তাই অন্ডজ প্রাণী হয়। তাহলে এই হচ্ছে আর্থ্রোপড, সর্ববৃহৎ ফাইলাম পর্ব হচ্ছে আর্থ্রোপড। আর্থ্রোপোডার কী কী বৈশিষ্ট্য আমরা আজকে জানলাম, এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা আজকে জানলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।